দেখো, ইস্টবেঙ্গলে মোটামুটি ডোমেস্টিক প্লেয়ার সিগনেচার প্রায় হয়ে গেছে বলা চলে। আর মাত্র কয়েকটা বাকি রয়েছে এবং সেই কয়েকটা কিন্তু মেজর সিগনেচার হবে। এবং ইস্টবেঙ্গল যেভাবে ডোমেস্টিক সিগনেচারগুলো করেছে, তারা কিন্তু শুধুমাত্র বেঞ্চকে স্ট্রেংথ করবে এরকম না, এমন কিছু নাম এসেছে বা আসতে পারে যারা স্টার্টিং 11-এ অবভিয়াস চয়েস হবে অ্যান্থনি লোপেজ হাভাসের। এরপর কি পড়ে থাকছে? এরপর পড়ে থাকছে 4জন বিদেশি প্লেয়ার। কারণ মোহাম্মদ রশিদ এবং দানি রামিরেজ অলরেডি ইস্টবেঙ্গল জয়েন করেছে, মানে রশিদের এক্সটেনশন হয়েছে, দানি রামিরেজ নতুন সিগনেচার, অর্থাৎ 4টে স্লট ফাঁকা রয়েছে। এবার এই 4টে স্লটে কেমন বিদেশি প্লেয়ার বা কোন কোন পজিশনের বিদেশি প্লেয়ার ফাইনালি অ্যান্থনি লোপেজ আবার সিলেক্ট করতে পারেন, ক্লাবের পরিকল্পনা এই মুহূর্তে কীরকম চলছে, যা কিছু আপডেট রয়েছে, যা কিছু আভাস পাওয়া যাচ্ছে, সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর অবশ্যই তার পাশাপাশি আরও কয়েকটা কমপ্লিট ট্রান্সফার হয়েছে সেইগুলো নিয়ে কথা বল। দেখো, প্রথম কথা হচ্ছে যে আব্দুল রাবি দীর্ঘদিনের কলকাতা ক্লাবগুলোর একটা টার্গেটেড প্লেয়ার, কিন্তু একটা বিষয় তো ঠিক যে আইদার ইস্টবেঙ্গল অর মোহনবাগান যেখানেই সে আসতো সেখানে কিন্তু গেম টাইমের একটা ক্রাইসিস হতো, কারণ যে ধরনের ভালো সিনিয়র প্লেয়াররা রয়েছে তাদেরকে টপকে আব্দুল রাবির টিমে ঢোকাটা এত ইজি হতো না। রাদার আব্দুল রাবি কিন্তু জয়েন করছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যেখানে হয়তো ফাইট থাকবে বাট স্টিল ওর এজ ক্যাটাগরির প্লেয়ারদের সাথে ফাইট থাকবে এবং সেখানে নিজেকে প্রমাণ করার একটা জায়গা থাকবে। তো নর্থ ইস্টের সাথেও 2+1 বছরের একটা চুক্তি কমপ্লিট হয়েছে এবং আব্দুল রাবিকে এবার আমরা নতুন নর্থ ইস্টের জার্সিতে দেখতে চলেছি। এরপর আরও একজন প্লেয়ার, সেই প্লেয়ারও কিন্তু দেখো এফসি গোয়া থেকে, আয়ুষদেব ছেত্রী, সেন্ট্রাল মিডফিল্ডার, যাকে অনেকদিন ধরে ইস্টবেঙ্গল ট্র্যাক করছিল বাট ফাইনালি হলো না। হয়তো আয়ুষদেব ছেত্রী মনে করেছে ইস্টবেঙ্গলে গেলে তার হয়তো গেম টাইমের একটা ক্রাইসিস হতে পারে বা হয়তো তাকে একটা স্ট্রং ফাইটের মধ্যে ঢুকতে হতে পারে, কিন্তু তার মধ্যে যে কোয়ালিটি রয়েছে হয়তো হাবাসের কোচিংয়ে ফার্স্ট চয়েস হয়ে উঠলেও হয়ে উঠতে পারতো, বাট রাদার এমন একটা টিমকে সে চয়েস করেছে সেখানে হয়তো গেম টাইমটা খুবই অ্যাসিওর্ড, এবং সেটা হচ্ছে চেন্নাইন এফসি। ফাইনালি 2 বছরের কন্ট্রাক্ট তার সাথে সাইন্ড হয়ে গেছে এবং একই সাথে ব্রাইসন ফার্নান্ডেজের মতোই আয়ুষদেব ছেত্রীও এফসি গোয়া থেকে কিন্তু চেন্নাইন এফসিতে জয়েন করলো। এরপরে যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে সেই সিগনেচারটা যদি ফাইনালি হয়, যেটা কিন্তু খুব ভালো স্টেজের দিকে এগোচ্ছে, মানে খুবই স্ট্রং জায়গার দিকে এগোচ্ছে, এবং সেটা নিয়ে আমি এর আগেও খুব অপটিমিস্টিক থেকেছি এবং বারবার বলেছি যে ওয়াই দিস সিগনেচার ইজ সো ইম্পর্টেন্ট। হয়তো এটাকে অনেকে অন্যরকমভাবে দেখতে পারে যে একটা ভালো প্লেয়ার যে সদ্য গোল্ডেন গ্লাভস জিতলো, সে কেন মোহনবাগানে এসে তার গেম টাইম নষ্ট করবে, কেন সে বেঞ্চের অপশন হয়ে উঠবে। দেখো, এটা তো ঠিক কথা যে ভিজাল কায়েত যে এজের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, হয়তো এমনটা হতেই পারে যে 1 বছর 2 বছর পর হয়তো ভিজাল কায়েতকে রিলিজ করে দেওয়ার কথা মোহনবাগান ভাবতেই পারে, তার পরিবর্তে এমন একজন প্লেয়ারকে তুলে আনার কথা ভাবতে পারে যে প্লেয়ারের কাছে একটা হিউজ কেরিয়ার পড়ে রয়েছে। মানে প্ল্যানিংয়ে কী রয়েছে বোঝা তো মুশকিল। এবং আফটার অল তোমার টিমকে যদি স্ট্রেনথেন করতে হয় তাহলে গোলকিপিংয়ের জায়গাটাকে কেন স্যাক্রিফাইস করতে হবে? কারণ একটা প্লেয়ার গোটা সিজন জুড়ে এতটা প্রেসার নেবে এবং তারপরে আমরা তার থেকে এক্সপেক্ট করব যে সে কোনো ধরনের ভুল করবে না, ব্লান্ডার হবে না এবং সে কন্টিনিউয়াসলি একটা হাই স্টেকের পারফরমেন্স দিয়ে যাবে, সেটা তো পসিবল না। বিশ্বের প্রত্যেকটা টিমে, প্রত্যেকটা বড় ছোট সমস্ত টিমেই কিন্তু মেন গোলকিপারের একজন খুবই আইডিয়াল ব্যাকআপ থাকে, যে প্লেয়ার এসে সেই গোলকিপারকে খুব ভালোভাবে রিপ্লেস করতে পারে, যাতে মনে না হয় যে আমরা ফার্স্ট চয়েস গোলকিপারকে রিপ্লেস করে সেকেন্ড চয়েস গোলকিপারকে খেলাচ্ছি। এটা প্রত্যেকটা ক্লাবেরই কিন্তু একটা স্ট্র্যাটেজি হয়। সেই স্ট্র্যাটেজিতে মোহনবাগানও এগোচ্ছে এবং সেখানে এফসি গোয়ার গোলকিপার এই 2025-26 সিজনের গোল্ডেন গ্লাভস উইনার ঋত্বিক তিওয়ারিকে টার্গেট করেছে। আর যদি সেটা হয়ে যায় তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গলে বহুদিন পর এমন একটা গোলকিপিং সেকশন আমরা দেখব যে গোলকিপাররা কিন্তু দেশের যে কোনো ক্লাবে স্টার্টার হতে পারে, ফার্স্ট চয়েস হতে পারে, এবং দুটো টিমে আমরা দেখব যে দুজন করে এমন 4জন গোলকিপার রয়েছে যারা মাল্টিপল টাইমস কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে গোল্ডেন গ্লাভস জিতেছে। তো এটা কিন্তু রেয়ার একটা ব্যাপার হবে, বহুদিন পর হবে। এটা আমরা ছোটোবেলায় দেখতাম যে দুটো টিমে এমন 2জন কি চলো 3জন করে এমন গোলকিপার রয়েছে যারা ভারতবর্ষের যে কোনো ক্লাবে ফার্স্ট চয়েস গোলকিপার হতে পারে। তো ঋত্বিক তিওয়ারির এই ডিলটা নিয়ে মোহনবাগান ডেফিনেটলি অপটিমিস্টিক। হয়তো অনেকটা সময় চলে গেছে লালিয়ানজওয়ালা ছাংতের জন্য, তাকে নিয়ে আসার জন্য, তার ব্যাপারে পুরো প্ল্যানিংটা করার জন্য বা সেই ডিলটাকে ফাইনালি ক্র্যাক করার জন্য। এরপরে যে ফাইনাল ফোকাসটা গিয়ে হাজির হয়েছে সেটা ঋত্বিক তিওয়ারির ক্ষেত্রে। এটা যদি হয়ে যায় তাহলে এই সিজনের মোটামুটি মোহনবাগানের টোটাল যা কিছু ট্রান্সফার রয়েছে সেটা হয়তো র্যাপ আপ হয়ে যাবে, যদি না আরও কিছু সারপ্রাইজ অপেক্ষা করে থাকে। আর যদি না হয় তাহলেও দেখো, মানে আলাদা করে হতাশ হওয়া বা হারানোর কিছু নেই। রাদার কি একজন ইয়াং গোলকিপারের উপর তোমাকে ওয়াইল্ড একটা ভরসা করে থাকতে হবে। যখন তুমি একটা গোটা সিজনকে সিরিয়াসলি নিচ্ছ তখন কিন্তু এই ক্ষেত্রে বড় সিগনেচার ডেফিনেটলি দরকার রয়েছে। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর অবশ্যই ঢুকতে হবে ইস্টবেঙ্গলের ব্যাপারে। ইস্টবেঙ্গল তাদের প্রায় ডোমেস্টিক সিগনেচারগুলোকে ধীরে ধীরে কমপ্লিট করে নিয়েছে, এবার ফরেন প্লেয়ারের পালা।
আর ফরেন প্লেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ক্লাবের তরফ থেকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের এক্স ক্যাপ্টেন আলভিটো ডিকুনহাকে। আলভিটো ডিকুনহা অ্যান্তোনিও লোপেজ হাভাসের সাথে একটা কমিউনিকেশন তৈরি করবেন, তিনি আলোচনা করবেন এবং যেটা ভালো মনে হবে ক্লাবের জন্য এবং অবশ্যই কোচের চয়েস অনুযায়ী সেই ধরনের বিদেশি প্লেয়ারদেরকে কিন্তু রিক্রুট করা হবে। দেখো, দুজন মিডফিল্ডার অলরেডি রয়েছে একদম। মোহাম্মদ রশিদ একজন সেন্ট্রাল মিডফিল্ডার, বক্স টু বক্সই ধরা চলে, যেভাবে ও খেলেছে হয়তো ওকে আরও বেটার ওয়েতে এক্সপ্লোর করতে পারবেন অ্যান্তোনিও লোপেজ হাভাস। ডিফেন্সিভলি আরও বেটার আমরা ফুটবল ওর থেকে দেখব। এবং দানি রামিরেজ কমপ্লিটলি একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্ট্রালি নামতে পারে, বাট ওর ওপরেই কিন্তু অ্যাটাকের সবথেকে বেশি ভরসাটা থাকবে, ক্রিয়েটিভিটি সবথেকে বেশি জায়গাটা হোল্ড করবে। এবার বাকি যে 4টে স্লট পড়ে থাকছে সেখানে হয়তো কারোর অবভিয়াস চয়েস হতে পারে, চলো 2জন ডিফেন্ডার 2জন ফরওয়ার্ড, ব্যাস সেটেলড। কারণ বাকি ইস্টবেঙ্গলে যা টিম রয়েছে, উইঙ্গার ধরে নাও, বাকি মিডফিল্ডার ধরে নাও, ডিফেন্ডার ধরে নাও, তো সেখানে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার দরকার নেই। তবে এটাও ঠিক কথা যে সন্দেশ জিঙ্গানকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে। যদি সন্দেশ জিঙ্গান এসে যায় ফাইনালি, তাহলে হয়তো 2জন বিদেশি সেন্টার ব্যাক নেওয়ার প্রয়োজন পড়বে না। সেই ক্ষেত্রে হয়তো একজন বিদেশি সেন্টার ব্যাক নিয়ে এমন একজন প্লেয়ারকে অ্যান্তোনিও লোপেজ হাভাস নেবেন যিনি মাল্টিপল রোল প্লে করতে পারেন। মানে ধরে নাও এটা কার্ল ম্যাকিউর মতো একজন প্লেয়ার, যাকে তুমি অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার খেলাতে পারবে, সেন্ট্রালি তাকে হোল্ড করতে পারবে, বক্স টু বক্স সেই প্লেয়ারটা যেতে পারবে। আবার যদি তোমার মনে হয় টিমের দরকার রয়েছে, তোমার মেন ডিফেন্ডার চোটের জন্য বা কার্ডের জন্য সেই ম্যাচ খেলতে পারবে না, দেন ইউ ক্যান প্লে দ্যাট প্লেয়ার ইন দ্য সেন্টার ব্যাক পজিশন। তো এরকম প্লেয়ারও কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাভাস তিনি নিয়ে আসতে পারেন। তো একদম আউট অ্যান্ড আউট 2জন সেন্টার ব্যাকই অ্যান্তোনিও লোপেজ হাভাস নিয়ে আসবেন, এটা কিন্তু এই মুহূর্তে ভাবাটা বোকামি। আর যদি ফরওয়ার্ড 2জনের কথা হয়, তাহলে ডেফিনেটলি একজন নাম্বার 9 হবে, একদম বক্স স্ট্রাইকার, মানে টিপিক্যাল বক্স স্ট্রাইকার, যে বক্সের মধ্যে থাকবে, গোলটা করবে। এবং একজন কিন্তু উইথড্রল প্লেয়ার হবে, যাকে হয়তো আমরা কখনো উইংয়ে দেখবো, কখনো আমরা অ্যাটাকিং মিডফিল্ডে দেখবো, কখনো সেকেন্ডারি স্ট্রাইকারে দেখবো, বা যখন আমার সেন্টার ফরওয়ার্ড কোনো ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না বা টিমের কম্বিনেশন অনুযায়ী মনে হবে যে আমার সেন্টার ফরওয়ার্ডকে আজকে আমি বসাবো, তখন কিন্তু এই প্লেয়ারটা অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড খেলতে পারবে, উইথড্রল খেলতে পারবে, বা একজন ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড খেলিয়ে তার সাথে কিন্তু জুড়ে দেওয়া যাবে। তো অ্যান্তোনিও লোপেজ হাভাস মানে এমন ধরনের প্লেয়ার সিগনেচার হয়, তিনি এমন এমন প্লেয়ারকে নিয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে, সেটা স্প্যানিশ লিগ হতে পারে, সেটা ব্রাজিল হতে পারে, সেটা তোমার জার্মানি হতে পারে, ফ্রান্স হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, বিভিন্ন লিগের মানে বিভিন্ন পজিশনে রয়েছে, অবভিয়াসলি বড় দেশের টপ ডিভিশন না, লোয়ার ডিভিশনই। তিনি কিন্তু এই রকমই খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং মাল্টিপল রোল প্লে করতে পারে এবং তার ডিফেন্সিভ এবিলিটি রয়েছে। কারণ অ্যান্তোনিও লোপেজ হাভাসের কোচিংয়ে খেলতে গেলে শুধুমাত্র তোমাকে কিন্তু অফেন্সিভ হলে হয় না। মানে যদি আমি ধরে নিই যে একজন টিপিক্যাল বক্স স্ট্রাইকার শুধু বক্সে থাকবে, তাহলে বাকি যে 9জন আউটফিল্ডের প্লেয়ার তাদেরকে কিন্তু টিমের প্রয়োজনে নেমে আসতে হবে এবং ডিফেন্ড করতে হবে। বিকজ তুমি যখন ম্যাচ জিতছো, যখন তোমার একটা হার্ড অপোনেন্ট রয়েছে, তখন কিন্তু ফুল ডেডিকেটেড ওয়েতে হাভাসের কোচিংয়ে ইউ হ্যাভ টু ডিফেন্ড দ্যাট ম্যাচ। তো এরকম প্লেয়ার বা এরকম মেন্টালিটির প্লেয়ার কিন্তু ফাইনালি হাভাস চুজ করবেন। তবে অবশ্যই এখানে ক্লাবের একটা সেইং থাকবে, ক্লাবের একটা পছন্দ অপছন্দ থাকবে, ফাইনালি কি প্লেয়ার আসে সেটা দেখার বিষয়। এবার যদি বলি যে কিছু রিউমার বা কিছু আপডেট, তাহলে অবশ্যই মার্কাস একটা টুইট করে জানিয়েছে যে ইস্টবেঙ্গল একজন নতুন আননোন স্প্যানিশ ডিফেন্ডারের সাথে কথাবার্তা মানে চালিয়েছে এবং কোথাও তারা হোপফুল যে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এই সিগনেচারটা হয়ে যাবে। এবং যদি সেই প্লেয়ার আসে, তাহলে ডেফিনেটলি সেই প্লেয়ার কেভিন সিবিএকে রিপ্লেস করতে চলেছে। না তার এজ কত, না সে কোন লিগে খেলে, না কোন ক্লাবে খেলে, তার এক্সপিরিয়েন্স কী রয়েছে, কিচ্ছু কিন্তু শেয়ার করা হয়নি, জাস্ট একটা ওয়াইল্ড এখানে ব্যাপারকে শেয়ার করা হয়েছে। এবার আমরা ইন্ডিয়ান ফুটবল এরকম ব্যাপারটা দেখতে অভ্যস্ত। মানে এটা যদি আমি ইউরোপিয়ান ফুটবলের কথা বলতাম, তাহলে ফ্যাব্রিজো রোমানো ইন ডিটেলসে বা ভেঙে চুরে সব কিছু বলে দিত যে এই প্লেয়ার, এই ব্যাপার হয়েছে, এরকম অফার গেছে, এত টাকা, এইসব আমাদের ইন্ডিয়ান ফুটবলে হয় না। মানে এটাকে মেনে নিতে হবে এবং সেখান থেকে বিভিন্ন রকম রিউমারের হিস্ট্রি হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে একটু ওয়েট করতে হবে সেই প্লেয়ার কে হয়। তবে এটা পরিষ্কার যে কেভিন সিবিএকে যখন তুমি রিপ্লেস করতে চাইছো, তাহলে সেই এজ গ্রুপের কোনো প্লেয়ার হতে হবে যে ততটা ইয়াং হবে এবং ততটা এনার্জেটিক একজন ডিফেন্ডার হবে, সেই লেভেলটাকে কোথাও ম্যাচ করতে পারবে। এবং তার পাশাপাশি আরও একটা নাম বেরিয়েছে, আইএফএফ নিউজের তরফ থেকে সায়ন্দা একটা নামকে ব্রেক করেছে, সেটা হচ্ছে পল মোরেনো, যাকে আমরা এর আগের সিজনে এফসি গোয়ার জার্সিতে দেখেছি। দেজান রেজি জয়েন করেছে মোহনবাগানে। এবার ব্যাপারটা এরকম হতেই পারে যে পল মোরেনোকে ইস্টবেঙ্গল তুলে নিল, কারণ আপাতত সে ফ্রি প্লেয়ার, কোনো অসুবিধা নেই, 32-33 বছর বয়স, এজটাও ঠিকঠাক, এবং অবশ্যই তার যে কোয়ালিটি, তার যে ফিজিক্যাল এবিলিটি, তার যে ডিফেন্সিভ একটা ক্ষমতা, সেটা আমরা অলরেডি দেখেছি। এবং যদি ফাইনালি সন্দেশ জিঙ্গানো হয়ে যায় ইস্টবেঙ্গলে, তাহলে সন্দেশ এবং পল মোরেনো এই যে জুটি, এটাই কিন্তু ইস্টবেঙ্গল আবার ফিরিয়ে আনতে পারবে। কিন্তু এখানে একটা ফ্যাক্টর, যে যদি এই স্প্যানিশ টার্গেট যেটার কথা মার্কাস বলছে সেটা যদি হয়ে যায়, তাহলে আমার যতটুকু মনে হচ্ছে যে সেটা অনেক বেশি একটা এক্সাইটিং নাম, যার
কোয়ালিটি মাচ বেটার দ্যান পল মোরেনোজ এজ অ্যান্ড কোয়ালিটি, সেটা কেভিন সিভিয়ের রিপ্লেসমেন্ট হিসেবে যখন ইস্টবেঙ্গলে আসবে তখন সেই কোয়ালিটি নিয়ে আমরা কথা বলতে বাধ্য হবে বা তাকে নিয়ে ভালো কিছু মানে ইস্টবেঙ্গলে সে ভালো কিছু করবে এটা নিয়ে আমরা স্বপ্ন দেখতে বাধ্য হব। তাহলে যদি সেই সিগনেচার হয় এবং যদি সন্দেশ ঝিঙ্গানো আসে তাহলে কি পল মোরেনোর আসার সম্ভাবনা থাকছে? যেটা আগেই বললাম যে রাদার সেখানে একজন অন্য ভার্সেটাইল প্লেয়ার হয়তো আসার সম্ভাবনা থাকবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রাদার যদি পল মোরেনো হয় আমি বলবো যে একটা সিজনের জন্য দ্যাট কুড বি আ ভেরি গুড সিগনেচার, নট এ ব্যাড সিগনেচার। তবে এজের কথা যদি কেউ বলে আমার মনে হয় না যে ইন্ডিয়ান ফুটবলে যে প্লেয়ার কন্টিনিউয়াসলি খেলছে এজ তার জন্য বিশাল কিছু একটা প্রবলেম হবে বলে। তার থেকে কীরকম ফুটবল একজন কোচ চাইছেন, কতটা ওয়ার্কলোড তাকে দিচ্ছেন, তার পার্টনার কে হচ্ছে বা তাকে কতটা ওয়ার্কলোড দেওয়া হচ্ছে, কী ফরমেশনে খেলা হচ্ছে, এই সব কিছুর ওপর ডিপেন্ড করে কিন্তু একজন প্লেয়ারের এজ, তার পারফরমেন্স বা তার ফিউচার যা কিছু এক্সপেকটেশন রয়েছে তার থেকে সবটাই কিন্তু মাপ হয়। বাকি তোমাদের মতামত অবশ্যই কিন্তু জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। এই ভিডিওটা এই অবধি, এর থেকে আমার বেশি কিছু আলোচনা নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। আর হ্যাঁ, সেকেন্ড চ্যানেল আমাদের যেটা রয়েছে অর্থাৎ ফুটবল, সেখানে কিন্তু ওয়ার্ল্ড কাপ রিলেটেড কথা হচ্ছে। অবশ্যই ফুটবল চ্যানেলটা চেক আউট করতে পারো, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।